ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা মতো। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর সকালবেলা একটু ঘুম থেকে উঠে আমি একটু শুধুমাত্র যোগা দিয়ে দিনটাকে শুরু করি। তো আজকেও তাই করব। তো এখন আমি একটুখানি যোগা করে নেব, প্র্যাকটিস। আমি বলে রাখি, আমি যে এখন যে যোগাটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঠে ব্যথা বা ঘাড়ে কোনো রকম যদি ব্যথা থাকে, এই যোগাটা করলে কিন্তু তোমরা যে কোনোভাবে উপকার পেতে পারো। আমি যেই যোগাটা করছি, এটা হচ্ছে আমাদের ব্রিথিংয়ে সাহায্য করে। তো দেখো, নর্মালি একটা যোগা দিয়ে আমি দিনটাকে, সকালটাকে শুরু করি। আর আজকের বাইরের ওয়েদারটা কেমন কি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বাইরের আজকের ওয়েদারটা কেমন কি। আকাশটা পরিষ্কার আছে, বৃষ্টি আজকে সেরকম হয়নি। আর অনেক দিন পর আমার গাছে ফাইনালি একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? জবা ফুল গাছে একটা ফুল ফুটেছে অনেক দিন পর। আর আজকের বাইরের ওয়েদারটা তো তোমরা দেখতেই পেলে। চলে গিয়েছিলাম একটু ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে এখন সোজা রুমে। আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর প্রণাম সেরে তবেই আমি দিনটাকে শুরু করি। দেখো আমার ঠাকুরদের লুকস। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা।
তো দেখতেই পেলে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে তবে আমি আমার দিনটাকে শুরু করি। আর একটা কি জানো তো, আমাদের মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড়। মন যদি সুস্থ থাকে, মন যদি ভীতি ভয় ভীতিনেস ছাড়া থাকে, দেখবে মন সবসময় চনমনে আনন্দ থাকে, তাহলে শরীর তোমার সুস্থ থাকবে। মন সুস্থ রাখতে, মন চনমনে রাখতে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা করি তাই তাই টিপস তোমরা যদি ফলো করো গাইস, দেখবে তোমাদেরও মন শরীর দুটোই সুস্থ থাকবে। এবং শরীর মন যদি সুস্থ থাকে, জীবনটা তোমাদের কাছে সুন্দর হয়ে উঠবে। জীবন তো একটাই, তাই না? এই জীবন, সুন্দর জীবনটাকে আমরা সুন্দরভাবে যদি শুরু করি, স্বচ্ছতা, পবিত্রতা, ঈশ্বরের সাধনা, আর হচ্ছে একটু যোগা, পুত পবিত্র মন, আর এগুলোর দ্বারাই তোমার মন ভেতর থেকে এক আধ্যাত্মিক অনুভূতি লাভ করবে। ঈশ্বর তো থাকবেই, ঈশ্বরের সাধনা তো থাকবেই, তার সঙ্গে তোমাদের শরীর মন কিন্তু দুই সুস্থ হয়ে উঠবে। তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে, গাছ থেকে ফুল পেড়ে, ঠাকুর প্রণাম সেরে, যোগা করে দিনটাকে শুরু করি। তোমরা কে কে এইভাবে দিন শুরু করো আমাকে কমেন্টে জানিও। আর এখন চলে যাব আমি কিচেনে। আর আজকে কিচেনে এখন আমি চলেও এসছি। আর এদিকে দেখো, আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখি ভাতটা কতদিন কি হয়েছে না হয়েছে, বাকি রান্নার অ্যারেঞ্জমেন্টটা তারপর শুরু করব। তো দেখতে থাকো আমার সাথে। ভাতটাকে এখন একটুখানি নেড়ে দেবো। তো দেখো, ভাতটা আমি বসিয়ে দিয়েই কিন্তু কাজগুলো করছিলাম। আর এদিকে দেখো, আমার যোগা করতে করতে আমার ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাত আমার যেহেতু হয়ে গেছে, এখন আমি ভাতটাকে উপর দিয়ে দেব। ভাত উপর করবার জন্য নিয়ে নেব এখান থেকে একটা বাসন। ভাতটা আমার যেহেতু উপর হয়ে গেছে, আমি নিচে উপর করে দিই। ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেল। আর এই দেখো, ভাত উপর করে দিয়েছি। আর এখন আমি দেখবো ফ্রিজে কি আছে, ফ্রিজে কি আছে না আছে দেখব। ফ্রিজে আছে হচ্ছে কাঁচা মাছ, যেটা আমি ম্যারিনেট করতে দিয়েছি। আর ফ্রিজ থেকে এখন আমি বার করে নিলাম। আর মাছগুলোকে একটা একটা করে এখন স্টিলের প্লেটে তুলে নেব। দেখো, অনেকগুলো মাছ আনা রয়েছে, এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে স্টিলের জিনিসে রেখেছি। কি বলো তো, কখনোই প্লাস্টিকের কন্টেনার ফ্রিজে কিন্তু ব্যবহার করবে না। আমরা কিন্তু অনেকেই জানি না যে প্লাস্টিকের কন্টেনারের ভেতরে কাঁচা সবজি, কাঁচা মাছ রাখাটা কিন্তু খুবই বিপজ্জনক। বড় বড় ডাক্তাররাও কিন্তু বারণ করছে। তো সবসময়ের জন্য চেষ্টা করবে স্টিলের বাসন অথবা সিলভারের বাসনে কাঁচা মাছ, কাঁচা তরি তরকারি, সবজি কাটা অবস্থায় ফ্রিজে রাখার। আমি সবসময় স্টিলের থালা বাসনই ব্যবহার করি ফ্রিজে রাখার জন্য। তো দেন এখন আমি এখান থেকে মাছগুলো তুলে নেব। আজকে হবে এইটুকু পমফ্লেট মাছ আর হচ্ছে চাপিলা মাছের একটা ফিশ কারি। কীভাবে বানাই না বানাই সেটা নিয়ে এই ব্লগটা। তো এখন আমি বাকি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো বাকি মাছ আমার ফ্রিজে রাখা হয়ে গেছে। আর দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি
ফিশ কারি বানানোর জন্য একটা মশলার পেস্ট বানাবো। আর দেখো নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। এখান থেকে দেখো আমি সর্ষে নিয়েছি, আর নেব পোস্ত। আজকে আমি পমফ্রেট মাছের পোস্ত দিয়ে সর্ষে দিয়ে মানে কারি বানাবো। তো প্রথমে আমি দেখো সর্ষেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ সর্ষেটাকে আমি আগে বাটবো। আর তারপর নেব পোস্ত, দুটোই আমি আলাদা আলাদাভাবে বেটে নেব, কারণ একসঙ্গে বাটা যাবে না। সর্ষের যে মানে খোসাগুলো, সেগুলো আমি বাটার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তো যে কারণে একসাথে বাটবো না। আর নিয়ে নেব পোস্ত। তো দেখো আমি পোস্তটাকেও নিয়ে নিলাম। এই দেখো এখানে নিয়েছি পোস্ত আর এখানে নিয়েছি কালো সর্ষে। এবার কালো সর্ষেটাকে আমি একটু জল দিয়ে বেটে নেব। প্রথমে সর্ষেটাকে বাটবো, পরে পোস্তটাকে বাটবো। আর সর্ষে বাটার জন্য একটা কাঁচা লঙ্কাও সাথে নিয়ে নেব। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এবার আমি বাটাটা কিভাবে করি সেটা তোমরা দেখো। এখানে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারের সর্ষের পেস্টটা আগে করে নেব। আমি দেখি কতটা পেস্ট হয়েছে, আর একটু দরকার করা। আবার একবার তো দেখো সর্ষের পেস্টটা আমার প্রায় হয়ে গেছে। তো সর্ষের পেস্টটা আমার হয়ে গেলেই তো হবে না, এটাকে এখন আমাকে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তো নিয়ে নিয়েছি ছাঁকনি। এবার কিভাবে ছাঁকবো সেটা তোমরা দেখে নাও। একটা বাটি নেব স্টিলের। এবার বাটিতে আমি ছাঁকনিটা এইভাবে বসাবো। তারপর এই যে মিক্সার গ্রাইন্ডারের পেস্টটা, এটাকে আমি এখন ছাঁকনিতে ছেঁকে নেব। ভালো করে আমি কন্টেনারটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে এবার আমি এটাকে ছাঁকতে দেব। একটু পড়েছে, তাই মুছে পরিষ্কার করে নিলাম এই জায়গাটা।
তো আর একটু আছে, এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে ছাকার জন্য আমি এটাকে দেখো সর্ষেটাকে নিয়ে নিলাম। তো কালো সর্ষেটাকে আমি ভালো মতন পিষে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি সর্ষের খোসাগুলোকে। দেখো রসটাকে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো খোসা, এটা কিন্তু একদম শরীরের জন্য ঠিক না খাওয়া। তোমরা যারাই সর্ষে বাটা দিয়ে ফিশ কারি বানাতে চাও, এইভাবে সর্ষে বেটে খোসাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দেবে। কারণ অনেকেরই গ্যাস, অম্বল, হাই কোলেস্টেরলের সমস্যা আছে। তো এই জন্য কখনোই সর্ষে বাটা এইভাবে খাবে না। সর্ষে বাটা সবসময় বেটে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই কালো খোসাগুলোকে ফেলে দেবে। ঘরোয়া একটুখানি যদি রেমেডিগুলো আমরা ফলো করে চলি, বড় বড় কঠিন কঠিন অসুখের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তো দেখো এবার আমি সর্ষে ভালো মতন এইভাবে পিষে ওর রসটাকে বের করে নিয়েছি, খোসাগুলোকে ফেলে দিয়েছি। এবার আমি পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। একটুখানি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে নিলাম। একইভাবে দেখো আমি পোস্তটাকেও বেটে নিচ্ছি। একটু জল অ্যাড করব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পোস্তটাকে বেটে নেব। চেক করে নিই পোস্তটা ভালো মতন বাটা হয়েছে কিনা। আরেকটু ঘোরালেই হয়ে যাবে। আমার কমপ্লিট পোস্ত বাটা। এবার আমি মিক্সার গ্রাইন্ডারটা ওদিকে সরিয়ে রাখবো। তো দেখো আমি কিন্তু মিক্সিতে পোস্তটাকে পিষে নিয়েছি। আর পোস্তটা পেষার পর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো এখানে আমার এক বাটি মতন সর্ষে বাটা হয়েছে। হ্যাঁ, আর এক বাটি মতন দেখো পোস্ত বাটা। এটা হচ্ছে পোস্ত বাটা আর এটা হচ্ছে সর্ষে বাটা। তাহলে বাটা বুটি আমি কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব হালকা তেলে। যেহেতু পমফ্লেট মাছটা একটুখানি ভাজা করতে হয়, নাহলে একটা আষ্টে গন্ধ থাকে। আর আমি যেহেতু রান্নার তেল খুবই কম ব্যবহার করব, তো দেখো আমি অল্প একটু তেল মেপে নিয়েছি, ঠিক এত দাগ অবধি, এক দাগ অবধি। এর বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না রান্নায়, কারণ আমরা জানি তেল বেশি খাওয়াটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো এই তেলটা আমি এখন প্যানের ওপর দিয়ে দিলাম। আমি বড় 1 লিটারের তেলের কৌটো থাকতেও কেন এই ছোটো বোতল ইউজ করি, তার কারণ হচ্ছে বেশি তেলটা যাতে না পড়ে যায়। আমি এই যে লাইন আছে 1 দাগ 2 দাগ 3 দাগ করে এই বোতলটার, আর এই বোতলের 1 দাগ অবধি তেল আমি মেপে নিই। তাহলে কি বলতো, বেশি কম কোনোটাই হয় না এবং রান্নাও সুস্বাদু হয়, তেলের মাত্রাটাও বজায় থাকে কম, আর শরীরটা সুস্থ থাকে। কারণ বর্তমান দিনে তেল বেশি খাওয়াটা কিন্তু সঠিক নয়, বিশেষ করে
হাই কোলেস্টেরলের যুগে, তো তেল বেশি খাওয়াটা কখনোই ঠিক নয়। তো আমি এবার দেখো অল্প তেল দিয়ে ভালো মতন মাছগুলোকে ফ্রাই করে নেব। আমার প্যানের তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এখন ওভেন থেকে একটু নামিয়ে কাঁচা মাছগুলো ওপর দিয়ে আমি একটু সাজিয়ে দেব। তো দেখো এইভাবে মাছগুলোকে আমি সেট করে নিয়েছি। এবার আমি ওভেনে আবার পুনর্বার বসিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ফ্রাই হতে দেব। একটুখানি উল্টে দেব। আর ওভেনটা জোরে করে দেব। মাছগুলোকে আমি একটু দেখো উল্টে পাল্টে দিয়েছি। মাছগুলো আমি উল্টে দিয়েছি, এপিট ওপিট উল্টে দিয়েছি। ততক্ষণ একটু ভাজা ভাজা হোক, যতক্ষণ না ব্রাউনসি মানে একটু বাদামি বর্ণের না আসছে ততক্ষণ কিন্তু আমি মাছটা রান্না করব না। তো দেখো মাছগুলো আমি এবার আরেকটু ওভেন থেকে নামিয়ে এইভাবে উল্টে দিলাম। যাতে মাছগুলো না ভাঙে, সাবধানে উল্টে দিতে হবে। আমি প্রথমেই বলেছি আমি কম তেলে রান্নাটা করছি, তো যে কারণে মাছগুলো যাতে না ভাঙে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার আমি হালকা ফ্রাই প্যানে ভেজে নেওয়ার পর মাছগুলোকে একটা একটা করে স্টিলের থালার ওপর তুলে নেব। একটা মাছ আমি তুলে নিচ্ছি। তো হালকা, আমি প্রথমেই বলেছি তেল কমে রান্না হচ্ছে রান্নাটা। আরও 2 পিস মাছ আছে, সেগুলোকেও একটু ভেজে নেব। দেখো এই যে মাছটা আমি একইভাবে নামিয়ে নিলাম। এবার আমি এইটার ওপর ওভেনটা কমিয়ে এখন ভালো মতন প্যানটাকে পরিষ্কার করে নেবো। যেহেতু মাছ ভাজা হয়েছে, এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, সামান্য, সামান্য।